Welcome back to this parliament. মাননীয় সংসদ নেতা, আপনি সংসদ কক্ষে প্রবেশ করার কিছুক্ষণ আগে এই সংসদের সকল সদস্য, সরকারি দল এবং বিরোধী দল থেকে বক্তব্যের মাধ্যমে একটি প্রস্তাব পাশ করেছে। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার সাম্প্রতিক মালয়েশিয়া এবং চীন সফরের ফলে দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে বলে সবাই অভিমত ব্যক্ত করেছে এবং বাংলাদেশের অর্থনীতিকে, পররাষ্ট্রনীতিকে এক নতুন দিগন্ত সূচনা করেছেন আপনি এই সফরের মাধ্যমে। সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই সংসদের পক্ষ থেকে। ওয়েলকাম ব্যাক টু দিস পার্লামেন্ট। আপনি কিছু বলতে চাচ্ছেন? জি মাননীয় স্পিকার, আমি কিছু কথা বলতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, যে বিষয়ের উপরে আমাকে ধন্যবাদ জানানো হয়েছে এই সংসদের পক্ষ থেকে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। মানে স্পিকার, এখানে মূল বিষয় এটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন মাননীয় স্পিকার। তবে মাননীয় স্পিকার, যেহেতু সংসদের সকল সদস্য, বিশেষ করে বিরোধী দলীয় নেতা, উনিও উৎসাহ প্রদান করেছেন দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য, সেজন্য আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল সদস্য, বিরোধী দলীয় নেতা সহ সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আজ থেকে আমরা গঠনমূলক বক্তব্য শুনব। এই সংসদ ব্যতিক্রমধর্মী একটি সংসদ। অনেক গহনার পর, অনেক জীবন যাওয়ার পর, অনেকে পঙ্গু হওয়ার পর আমরা এই সংসদ পেয়েছি। এই সংসদ একটা দৃষ্টান্তমূলক সংসদ থাকবে, এটা আমি চাই। মাননীয় সংসদ নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যেটা দেখানো শুরু করেছেন, আমরা সেই পথে এখন হাঁটবো, হেঁটে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল সাত, এই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের কিছু দাবি, প্রাণের কিছু কষ্ট আছে। সেই কষ্টগুলো মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলে সেগুলোর সমাধান যাতে হয়, সেই জন্য কিছু কথা আমি বলবো। আমার এলাকা টাঙ্গাইল সাত মির্জাপুরের দক্ষিণ অঞ্চল ওয়াসি ইউনিয়নের নাগরপাড়া মুস্তফাপুর রাস্তায় নাগরপাড়া ব্রিজের উপর, নাগরপাড়া নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করা ওই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। আরেকটি বিষয়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পাকুল্লা সাটিয়াচূড়া রাস্তায় রাস্তার এক পাশে কবর, এক পাশে গার্লস স্কুল এবং কলেজ শিক্ষা প্রতিষ্ঠান। এই রাস্তা পারাপার করতে গিয়ে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। ওখানে একটি ওভার ব্রিজ প্রয়োজন এবং পুষ্টকামড়ি নামক স্থানে, চরপাড়া নামক স্থানে একটি ওভার ব্রিজ করা দরকার। ওখানে মাঝে মাঝে দুর্ঘটনা হয়ে থাকে। থানা হেডকোয়ার্টারে একটি ফ্লাইওভার আছে। ফ্লাইওভারের নিচে একটি মাত্র পকেট গেট করা হয়েছে, যেটাকে আমরা আন্ডারপাস বলি। ওখানে সিঙ্গেল আন্ডারপাস করার কারণে প্রতিনিয়ত ঢাকায় কত যানজট, তার চেয়ে বেশি যানজট ওখানে হয়ে থাকে ওই বাইপাসে, মির্জাপুর বাইপাসে। সেখানে ডাবল আন্ডারপাস করার জন্য আমি আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ।
ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, জামালপুর 4। আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে বাজেটের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যিনি দেশ এবং জনগণের জন্য কল্যাণের জন্য কোনো আপোষ করেননি, উনি আজকে আমাদের মাঝে নেই। ওনার রুহের মাগফিরাত কামনা করছি আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই বাঙালি জাতিকে যিনি ঐক্যবদ্ধ করেছিলেন, এই বাঙালি জাতিকে পৃথিবীর মানচিত্রে যিনি পরিচিত করেছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়ে এবং রণাঙ্গনে যুদ্ধের ময়দানে থেকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কি করতে চাচ্ছেন, এই দেশকে কোন উচ্চতায় নিয়ে যেতে চাচ্ছেন। ইতিমধ্যেই উনি রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া এবং চীনে গিয়েছেন। আমরা লক্ষ্য দেখেছি, আমরা টেলিভিশন সহ ইউটিউবে দেখেছি এই দুইটি দেশের প্রধানমন্ত্রী সহ উচ্চপদস্থ কর্মকর্তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যেভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন, যেভাবে তাকে সম্মানিত করেছেন, এই দেশবাসী আশান্বিত হয়েছে আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। সম্মানিত মাননীয় স্পিকার, এদেশের অর্থনৈতিক অবস্থা এমন একটি অবস্থায় এসে আমাদের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই দেশের মানুষ নিরঙ্কুশ ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছেন। আমরা কোনোদিন এই জাতির সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। আমাদের নেতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশ এবং দেশের জনগণের সঙ্গে কোনো সময় বিশ্বাসঘাতকতা করে আমরা কোনো অবৈধ চুক্তিতে এবং নত জানুপ রাষ্ট্রনীতি আমরা মেনে নেইনি। আজকে আমাদের প্রধানমন্ত্রী সেই লক্ষ্য নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। তাই আজকে যারা বিরোধী পক্ষের রয়েছেন তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, আসুন এই 5টি বছর আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে পরামর্শ দিন। আমরা সকলে মিলে যেহেতু আমরা একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, বহু রক্তের বিনিময়ে এই সংসদ আজকে অর্জিত হয়েছে। এই সংসদকে কার্যকরী করার জন্য যা যা প্রয়োজন আমরা উভয় পক্ষ মিলে আসুন আমরা একসাথে একযোগে কাজ করে আজকে প্রধানমন্ত্রীর যে লক্ষ্য ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি, আমরা কোন অঙ্গরাজ্যে পরিণত হতে চাই না। আজকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার লক্ষ্যে যা যা প্রয়োজন আমাদের নেতা জনাব তারেক রহমান সেই দিকে এগিয়েছে, আমরাও তাকে সার্বিক সহযোগিতা দিচ্ছি, আপনাদের কাছেও আমরা সহযোগিতা চাচ্ছি। মাননীয় স্পিকার, আসলে এই সময় নেই, আমার এলাকার হাজারো সমস্যা রয়েছে। আপনারা জানেন প্রতিটি বাড়িতে এক সময় বাঁশঝাড় ছিল। সেই বাঁশঝাড়ে যদি 20 বছরে যদি কোনো নতুন মাটি না দেওয়া হয়, সেই বাঁশগুলো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। আমার এলাকার সমস্যা ঠিক তেমনি। আমার এলাকার প্রতিটি সমস্যা জর্জরিত এই সরিষাবাড়ি, জামালপুর 141, জামালপুর 4-এর যে সমস্যাগুলো রয়েছে, আমি যতবার আমি সুযোগ পেয়েছি আমি ততবার এই সংসদে আমি আমাদের মাননীয় মন্ত্রী সহ সকলের কাছে আকুতি জানিয়েছি, আমি নিবেদন জানিয়েছি। আজকে আবার অনুরোধ জানাচ্ছি, আমার এই শ্রমিক অধ্যুষিত সরিষাবাড়িকে আমরা আস্তে আস্তে ফ্যাসিস্ট সরকার সবগুলো জুট মিল বন্ধ করে দিয়ে আজকে শ্রমিকদেরকে বেকার অবস্থায় ফেলেছে। সরকারের কর্মসূচি রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান করে সরিষাবাড়িতে
ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়ে আবার সেই শ্রমিকগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, অবশ্যই আমরা আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়তে পারবো। আজকে মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী রয়েছেন, যিনি অত্যন্ত শ্রদ্ধার মানুষ, আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ। তার মাধ্যমে আমি অনুরোধ করব যে আমার সরিষাবাড়ির যে মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের সময়ে যে উন্নয়নের গতি ধারা ছিল, আমরা চাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে সেই উন্নয়নের গতি আবার ফিরিয়ে আনার জন্য চাচ্ছি। তাই আমি আজকে আবার অনুরোধ জানাচ্ছি মাননীয় শিল্পমন্ত্রীকে, আমি বারবার বলেছি যমুনা সার কারখানা পুনরায় চালু করার জন্য। মাননীয় সংসদ সদস্যদেরকে উপস্থিতি রেখে আমি বলতে চাই, যেহেতু যমুনা সার কারখানা আমার থানাতে, আমার নির্বাচনী এলাকায় আগামী জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে সারের যে চাহিদা হবে, সেই চাহিদা যদি পূরণ করতে চাই, অবশ্যই দ্রুত এই যমুনা সার কারখানা পুনরায় চালুর জন্য। ধন্যবাদ মাননীয় সদস্য। শহীদের আত্মা কষ্ট পাবে আমরা যদি এখান থেকে পোল্টি মারি। আমরা এই কাজ করব না। যদি এইটা করেন, ওইটা করেন, যদি এইভাবে না চলেন, ওইভাবে চলেন, তাহলে কিন্তু ওই পরিণতির জন্য তৈরি থাকতে হবে। আমি বলেছিলাম যে এই পরিণতি দেখে দেখেই 55 বছর এই জাতি এই জায়গায় এসেছে। সম্মানিত ভাইয়েরা, অনেক আশা করেছিল জাতি এবার একটা পরিবর্তন হবে, তাই না? আশা করেছিল জামাত ইসলাম এই দেশ শাসন করবে, তাই না? গাছে, মাসে, বাসে, ট্রেনে, লঞ্চে, সব জায়গায় মানুষের আওয়াজ ওঠে নাই এবং মানুষ এইভাবে ভোট দেয় নাই, দিয়েছে। কিন্তু একদল দুষ্ট লোক আঘাত করে জনগণের এই পাওনাটা ছিনতাই করে নিয়ে গেছে। মন খারাপ করবেন না, আসমানের ফয়সালা ছাড়া কিছুই হয় না। নিঃসন্দেহে শিওর এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ রেখেছেন। আমাদের দুর্বলতাগুলো আমরা খুঁজে দেখব, আর আল্লাহ যে আমানত আমাদের কাছে রেখেছেন তার পূর্ণ হক আদায় করব। এই দুইটা জিনিস যদি আমরা পারি, পরবর্তী ফয়সালা আল্লাহর উপর ছেড়ে দেন। জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা, গণভোটের রায় বাস্তবায়ন হবে কিনা, আল্লাহ চাইলে সব। বলবেন যে সময় তো চলে গেছে। আমাদের সময় চলে গেলেও আল্লাহ তাআলার সময় চলে যায় না। আল্লাহ তাআলার সময় আছে। আমরা দাঁতে কামড় দিয়ে ধরেছি, এইগুলা ছেড়ে দেব। আমরা জাতির সাথে এবং শহীদদের সাথে বেইমানি করতে পারবো। শহীদের আত্মা কষ্ট পাবে আমরা যদি এখান থেকে পোল্টি মারি। আমরা এই কাজ করব ইনশাআল্লাহ। আমাদের তাওয়াক্কুল খালেস হবে আল্লাহ তাআলার উপর। সংসদের ভিতরে অনেকে হুমকি ধমকি দিছে না? আমি আর জবাবে সংসদে দাঁড়িয়ে বলেছিলাম, অনেকে আমাদেরকে বলে যদি এইটা করেন, ওইটা করেন, যদি এইভাবে না চলেন, ওইভাবে চলেন, তাহলে কিন্তু ওই পরিণতির জন্য তৈরি থাকতে হবে। আমি বলেছিলাম যে এই পরিণতি দেখে দেখেই 55 বছর এই জাতি এই জায়গায় এসেছে। সুতরাং নতুন করে কোনো পরিণতির ভয় দেখাবার কিছু নেই। আমরা পরিণতির ভয় একটাই করি, সেটা আল্লাহ তাআলার পরিণতি, আর কারো পরিণতির পরোয়া করি না। আমাদের দাবি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই এলাকা থেকে আপনারা আমাকে আপনাদের আমানত সমঝে দিয়েছেন। কিছু বাস্তব সমস্যা আছে, সরকারের কিছু সীমাবদ্ধতা আছে, আবার কিছু দুষ্ট লোকের কার সাথে আছে। এই সবগুলা নিয়ে আমরা সংসদে কথা বলেছি এবং পরিষ্কারভাবে জানতে চেয়েছি যে এখানকার সমস্যার সমাধান করবেন কিনা প্রধানমন্ত্রী। আলহামদুলিল্লাহ, তিনি সম্মানের সাথে এটা কবুল করেছেন। একটু দেরি করে ফেলেছেন, প্রথমবারের পরে মাঝখানে 1.5 মাস চলে গেছে। এই যে আপনাদের কষ্ট হলো, পানির জন্য কষ্ট, গ্যাসের জন্য কষ্ট, দুর্গন্ধ, নালা নর্দমার কষ্ট, কিশোর গ্যাংয়ের কষ্ট, মাদকের কষ্ট, আছে না এই কষ্টগুলো? এই কষ্টগুলোর জন্য আমি আল্লাহর দরবারে মাপ চাই, আপনাদের কাছেও মাপ চাই। আমি চেষ্টা করেছি, পারি নাই, তবে আমি চেষ্টা ছাড়ি নাই। আমি আশা করি ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব, আমরা সফল হব। এই সমস্যাগুলোর সমাধান ইনশাআল্লাহ
ইনশাল্লাহ হবে। ইতিমধ্যে পরশুদিন আমরা একসাথে এসেছিলাম, সরকার তার পক্ষ থেকে একজন প্রতিমন্ত্রী এবং প্রশাসক আর আমি এসেছিলাম, একসাথে আমরা কিছু জিনিস দেখে গেছি, কথা বলেছি। আগামী সপ্তাহে আমার সংসদের অফিসে আমরা আবার বসব এবং এই সমস্ত বিষয়ের সাথে সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা যারা তারা উপস্থিত থাকবে। এরপরে আমরা পদক্ষেপ নিয়ে আগাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে, আপনাদের দাবি উচ্চকিত করে ধরে রাখতে হবে। সন্তান চিৎকার না দিলে মা কিন্তু সহজে দুধ দেয় না, এটা মনে রাখবে। আপনাদের এই চিৎকার, ন্যায্য চিৎকার জারি রাখতে হবে। আর আমি তো বয়সের এক প্রান্তে এসে গেছি, আর কি আছে, এখন লড়াই করেই যাবো ইনশাআল্লাহ। সব কিছুতেই লড়াই চলবে। মানুষের অধিকারের পক্ষে, ন্যায়ের পক্ষে, আল্লাহর দিনের পক্ষে, কালিমার পক্ষে, সততার পক্ষে, সত্যের পক্ষে এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এলাকার মানুষের অধিকারের পক্ষেও লড়াইয়ে কোনো আপোষ নেই, এটাও চলবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে। এই নির্বাচনে আমরা সিদ্ধান্ত নিয়েছি সকল জায়গায়, সকল ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা অংশগ্রহণ করব। আপনারা এটা চান? এই দুর্বল ইনশাআল্লাহ হবে, হ্যাঁ আপনারা চান? গতবার যে ত্যাগ স্বীকার করেছিলেন, এবার তার চেয়ে দুটো কিছু কম করলে হবে, কারণ এটা স্থানীয় সরকার নির্বাচন। হ্যাঁ, আরো বেশি ইনশাআল্লাহ প্রস্তুত হন, আরো বেশি করা লাগবে। যে নির্বাচনটা হয়ে গেল এটা হলো সরকার গঠনের নির্বাচন, আইন তৈরির নির্বাচন। আর এখন যে নির্বাচন হবে এটা হলো উন্নয়নের নির্বাচন। উন্নয়ন যেখানে, মধুও সেখানে, তাই না? মধু যেখানে, মৌমাছিও সেখানে। মৌমাছি তাড়াতে হবে না? মানুষের মধু ঘরে ঘরে পৌঁছাতে হবে না? ইনশাআল্লাহ আমরা মৌমাছিকে ওই মধু, বা মৌমাছি বাদ দেন, মাছি, যেটা মাছিকে মধু খেতে দেবো না ইনশাআল্লাহ। যার হোক তার কাছে পৌঁছে যাবে। এই এলাকায় আমি একটা বিশেষ সহযোগিতা চাই। সামান্য ভুল যদি এই এলাকায় হয়, বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়ে যাবে। এখানে ভুল করা যাবে না, খুব সতর্ক থাকতে হবে। যখন সরকার থেকে কোনো দান অনুদান আসবে, একেবারেই ন্যায্য পাওনাদার যেন পায়। এখানে যে সমস্ত দায়িত্বশীলরা আছেন তারাও যদি কেউ পাওনাদার হন, আমি বলবো নেবেন না। আপনাদের আত্মীয় স্বজন কেউ দিবেন না, কারণ এতদিন এইগুলা ছাড়া আল্লাহ আমাদেরকে চালান নাই, সম্মানের সাথে রাখেন না। ইনশাআল্লাহ সম্মান আল্লাহ আরো বাড়াই দিবেন, রিজিকের বরকত আল্লাহ বাড়াই দিবেন। এরপরে আমাদের মাঝে যদি বিশেষ কেউ থাকে, আমি আপনাদের একজন রাখাল, একজন চৌকিদার হিসাবে এটা দেখার জন্য আমি আছি, আমি দেখবো। কিন্তু এটা সরকারি তহবিল থেকে হবে না, এটা অন্য জায়গা থেকে হবে ইনশাআল্লাহ, সেটাও পূরণ হবে। এই দুইটার ভারসাম্য নিয়ে আমরা চলবো। আমরা যেন কেউ ভুলটা না করি। ভুল করলে আমি লজ্জা পাওয়া মানে পুরা জামাতে ইসলামী লজ্জা পাওয়া। অন্য একজন এমপির আর আমার ব্যাপারটা সমান না। আমার এই দায়িত্বটা না থাকলে আমি বেঁচে গেছিলাম, কিন্তু এই দায়িত্বের কারণে আমার হাত পা বাঁধা, আমাকে চোখ সব সময় খোলা রাখতে হবে। আমার চোখে ঘুম আসতে পারবে না। আপনারা দোয়া করবেন। সম্মানিত ভাইরা, আমাদের বোনেরা অনেক ত্যাগ স্বীকার করেছে, লড়াই করেছে এই আসনে এবং সারা বাংলাদেশ। যত জায়গায় সাহস নিয়ে বোনেরা লড়াই করেছে, আল্লাহু আকবার, সকল জায়গায় জামাত ইসলামী বিজয়ী হয়েছে। এই বোনদেরকে সম্মান করবেন, তাদের কাজে সহযোগিতা করবেন, এগিয়ে দিবেন। আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, তাদেরকে এগিয়ে দেবেন। আর এই যুবকদেরকে আমাদের বড় প্রয়োজন। এই জন্য যুব সমাজকে কাছে টানতে হবে। 40-এর নিচে বয়স যাদের, তারা একটু হাত তুলেন তো দেখুন। আগামীতে আমি 50-50 চাই, আজকে কম। ইসলাম সকল যুগে, সকল নবীর যুগে কায়েম হয়েছে যুবকদের ঘাড়ে। ওই যুব সমাজ লাগবে আমাদের। এখন আপনারা আবার মন খারাপ করবেন যে আমরা কি আউট হয়ে গেলাম নাকি, নক আউট করবেন। না না, আপনারা নক আউট হন নাই, আপনারাও আসছেন। মনের দিক থেকে যুবক থাকবেন ইনশাল্লাহ, যে কথাটা আমি সবসময়। অনেক যুবক বৃদ্ধ
দেখলেই বলে বাবা এত কঠিন কাজ, আমি কি এটা পারবো? এটা হলো আসল ভুল। আর বয়স 80 বছর, বলে হ্যাঁ 10 জন মানলে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমিও পারবো। ইনি হলেন আসল যুবক। পৃথিবীতে আমেরিকা আর বাংলাদেশ বাদে আরো যেসব দেশ আছে, গত 4 জুলাই আমেরিকার 250তম স্বাধীনতা দিবসটি আসলে কিভাবে পালিত হয়েছে সেসব দেশে বলুন তো, বলতে পারেন? আমি চেষ্টা করেছি বিভিন্ন দেশে আমেরিকার দূতাবাসের ওয়েবসাইট ঘেঁটে দেখার, এবং যেটা বুঝতে পারলাম প্রতিটি দেশেই হয় মার্কিন দূতাবাসের নিজস্ব কার্যালয়ের হলে কিংবা কোনো 5 তারকা হোটেলে কিংবা শহরের বড় কোনো ভেন্যুতে এই দিবসটি পালিত হয়েছে। সরকারি বেসরকারি সহ যেসব দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশ নিয়েছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, খানাপিনা হয়েছে। বাংলাদেশ ব্যতিক্রম। বাংলাদেশে এবারই প্রথম জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সরকার বেসরকার সহ আমেরিকার দৃষ্টিতে যারা বিশিষ্টজন তাদেরকে নিয়ে 4 জুলাই উদযাপিত হয়েছে দেশের বিভাগীয় শহর রাজশাহীতেও। আর পেছনে যাওয়ার দরকার নেই আমাদের খুব বেশি। বিগত 17 বছরও কিন্তু বাংলাদেশে এই দিবস মার্কিন দূতাবাস উদযাপন করেছে। সরকারের মন্ত্রীরা, এমপিরা, এমনকি স্পিকার পর্যন্ত যোগ দিয়েছেন। কিন্তু এভাবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন জাতীয় দিবস উদযাপন, আপনার কি মনে হয় কেন এটা হলো? বাংলাদেশ সরকার এটা কেন উদযাপন করলো? চীন থেকে ঘুরে আসার পর চীনের জাতীয় দিবস কি এভাবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হতে পারবে? আসলে বাংলাদেশে মার্কিন উপস্থিতির নগ্ন প্রদর্শনীর উদ্দেশ্য ছাড়া আর কোনো কারণ কি থাকতে পারে জাতীয় সংসদে এই মার্কিন দিবস উদযাপনের? আসুন একটু খুঁজে দেখার চেষ্টা করা যায়। জাতীয় সংসদ কোনো কমিউনিটি সেন্টার নয়, কোনো 5 তারকা হোটেলের বলরুমও নয়, কোনো দূতাবাসের ভাড়া করা অনুষ্ঠান কেন্দ্রও নয়। এটি একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের সর্বোচ্চ প্রতীক। স্বাধীন রাষ্ট্রের নাগরিকরা এই ভবনের দিকে তাকিয়ে ভাবে হয়তো যেখানেই তাদের রাজনৈতিক নিয়তি নির্ধারিত হয়। আর সেই সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি পালন করা হলো এমন ভাবে যেন বাংলাদেশ আর স্বাধীন কোনো রাষ্ট্র নয়, যেন এটি ওয়াশিংটনের কোনো নতুন প্রশাসনিক অঞ্চল, যেখানে স্থানীয় রাজনৈতিক কর্মচারীরা বা স্থানীয় সরকারের কর্মচারীরা আমেরিকান প্রভুদের সামনে হাজিরা দিচ্ছে হাত জোড় করে। অনেকেই হয়তো বলবেন এতে সমস্যাটা কি? এটা তো কূটনৈতিক সৌজন্যতা। আপনাদের কাছে নিশ্চয়ই তাই হতে পারে। সৌজন্যই যদি হবে তবে দূতাবাস ছিল না, হোটেল রুম ছিল না, কনভেনশন সেন্টার ছিল না, চীন মৈত্রী কমপ্লেক্স ছিল না, ঢাকা স্টেডিয়াম ছিল না, শেরেবাংলানগর স্টেডিয়াম ছিল না। বিষয়টি এত সরলভাবে ভাবলে তো চলবে না। এটি জায়গা বাছাইয়ের প্রশ্ন নয়, এটি একটি স্পষ্ট বার্তা, মানে বাছাইয়ের প্রশ্নে। যুক্তরাষ্ট্র বার্তা দিতে চেয়েছে যে বাংলাদেশ এখন তাদের ভূ রাজনৈতিক প্রভাব ক্ষেত্রের ভেতরে ঢুকে গেছে, আর অবৈধ ইউনূস সরকারের বর্ধিত তারেক রহমানের সরকার সেই বার্তার বা সেই মেসেজটার মঞ্চসজ্জাকারী। এই অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সরকার মানে রাজনৈতিক মেরুদণ্ডহীনতা কোন পর্যায়ে নিয়ে গেছে, এই দুই সরকার মিলে তার এক নগ্ন এবং বিভৎস উদাহরণ আমরা দেখতে পেলাম আসলে জাতীয় সংসদের এই দক্ষিণ প্লাজায়। একদিকে আমরা মধ্যপ্রাচ্যের মজলুম মানুষের পক্ষের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের স্পিকারকে পাঠাচ্ছি, অথচ ঠিক একই সময়ে সেই সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস মহা সমারোহে পালন করছি আমাদের জাতীয় সংসদ প্রাঙ্গণে। বিশ্বে এ ধরনের স্ববিরোধিতা, নির্লজ্জ রাজনৈতিক মেরুদণ্ডহীনতার নজির দ্বিতীয়টি আছে কিনা আমার জানা নেই। আপনাদের জানা থাকলে কমেন্টে লিখবেন। অধ্যাপক আনু মোহাম্মদ তার ফেসবুকে লিখেছেন, জাতীয় সংসদ প্রাঙ্গণ কি মার্কিন দূতাবাসের জায়গা?
তাদের দূতাবাস নামক দুর্গে কি জায়গা কম পড়েছে? বর্তমান বিশ্বের সবচাইতে বড় সন্ত্রাসী রাষ্ট্র, সবচাইতে বড় মানবাধিকার লঙ্ঘনকারী, বিশ্বের দেশে দেশে গণহত্যার কারিগর যুক্তরাষ্ট্র এক ভয়াবহ চুক্তি নামের আদেশপত্র বাংলাদেশের ঘাড়ে চাপানোর পর তারা এখন তাদের উৎসব উদযাপন করছে বাংলাদেশের জাতীয় সংসদ প্রাঙ্গণে। আমার কথা নয়, আনু মোহাম্মদের কথা। আরো করুণ বিষয় হলো, এই সংসদই মাত্র কিছুদিন আগে মার্কিন মদতপুষ্ট তথাকথিত জুলাই সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়েছিল। সেই সংসদে ঢুকে যে অশ্লীলতা, যে বর্বরতা, যে রাষ্ট্রবিরোধী উল্লাস দেখানো হয়েছিল, সেটি কোনো স্বতঃস্ফূর্ত নাগরিক ক্ষোভ ছিল না। সেটি ছিল রাষ্ট্রের প্রতীকের উপর পরিকল্পিত হামলা, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে অপমান করার হামলা। আজ সেই একই সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন জাতীয় দিবস পালিত হলো। এটা কাকতালীয়? একদম নয়। আগে প্রতীক ভাঙো, তারপর সেই প্রতীককে প্রভুর পতাকা ওড়াও। এটাই তো রেজিম চেঞ্জের রাজনীতির চিরাচরিত কৌশল। আরবেও দেখেছেন, মানে অন্যান্য দেশেও দেখেছেন, সিরিয়ায় দেখছেন, লিবিয়ায় দেখছেন, ইরাকে তো দেখেই ফেলেছেন। আমরা ভুলে যাচ্ছি যে 1971 সালে এই যুক্তরাষ্ট্রই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আর সে কারণে জামায়াত ইসলামীর আমির জামায়াত বলেছেন যে আমেরিকা তার বাংলাদেশের সবচাইতে পরীক্ষিত বন্ধু বটে। যখন পাকিস্তানি সেনাবাহিনী বাঙালির উপর গণহত্যা চালাচ্ছিল, তখন তারা 7ম নৌবহর পাঠিয়েছিল আর জামায়াত ইসলামী বাঙালি নিধন করছিল। মুক্তিযুদ্ধের বিজয় ঠেকানোর চেষ্টা করেছিল আমেরিকা এবং জামায়াত ইসলামী। ইউএসএস এন্টারপ্রাইজ নিয়ে বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসা সেই নৌবহর ছিল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে আমেরিকার হুমকির জীবন্ত দলিল। আর আজ সেই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস বাংলাদেশের জাতীয় সংসদ প্রাঙ্গণে উদযাপিত হচ্ছে। এর চেয়ে বড় ঐতিহাসিক ব্যঙ্গ আর কি হতে পারে বলেন? আর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বেন্ট টি ক্রিস্টেনসেনের দিকে আমরা যদি তাকাই, কি দেখি যে ট্রাম্প প্রশাসনের মনোনীত এই কূটনীতিক, অস্ত্র নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক আন্ডার সেক্রেটারির অভিজ্ঞতা নিয়ে ঢাকায় এসেছেন। এই পটভূমি জানলেই বোঝা যায় যে তার সফরগুলো নিছক মানবিক সংযোগ নয়। তিনি বাংলাদেশ চষে বেড়াচ্ছেন। তিনি রাজশাহীতে গিয়ে আমের হাটে ছবি তুলছেন, চট্টগ্রামে যাওয়ার পথে প্রকাশ্য রাস্তায় দোকানে বসে মালাই চা খাচ্ছেন, নৌবাহিনীর ঘাঁটি ইশাখাতে গিয়ে যুদ্ধজাহাজের সামনে ফটো সেশন করছেন, রিকশায় উঠছেন, মসজিদে যাচ্ছেন, জাদুঘরে যাচ্ছেন। প্রশ্ন হলো, তিনি কূটনীতিক নাকি গণসংযোগ মন্ত্রী? তিনি রাষ্ট্রদূত নাকি পরাশক্তির নিযুক্ত ভাইসরয়? এই অতিরিক্ত জনসংযোগ নিরীহ নয়, এটি সফট পাওয়ার বা নরম ক্ষমতার প্রদর্শন। এটি রাজনৈতিক মনস্তত্ত্ব দখলের প্রক্রিয়া। সাধারণ মানুষকে দেখানো হচ্ছে যে আমেরিকা খুব কাছে, আমেরিকা খুব আপন, আমেরিকা চা খায়, আম খায়, রিকশায় ওঠে। অথচ বাস্তবে আমেরিকা কি করে? দরকার হলে নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে যায়, দরকার হলে অন্য দেশের আকাশে বোমা ফেলে, নিষেধাজ্ঞা দিয়ে অর্থনীতি পঙ্গু করে, ইরানে সামরিক হামলা চালিয়ে শিশু, কিশোর এবং সাধারণ মানুষ হত্যা করে, ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্টকে তার স্ত্রী সহ জোরপূর্বক তুলে নিয়ে যায়। আর সেই আমেরিকাকেই বাংলাদেশের সংসদে এনে স্বাধীনতার মহিমা শেখানো হচ্ছে বা শোনানো হচ্ছে। বিগত 1 বছরে দেখা যাচ্ছে বাংলাদেশে মার্কিন সামরিক তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সিলেটের জালালাবাদ সেনানিবাসে টাইগার লাইটনিং 2025, চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটিতে অপারেশন প্যাসিফিক এঞ্জেল, নৌবাহিনীর সঙ্গে টাইগার শার্ক মহড়া। একের পর এক এই সামরিক মহড়া কেবল প্রতিরক্ষা সহযোগিতার নাম হতে পারে না। দুই দেশের সামরিক সক্ষমতায় যেখানে আকাশ পাতাল পার্থক্য, সেখানে এই ঘন ঘন মহড়ার আসল উদ্দেশ্যটা কি বলেন তো? ওয়াকিবহাল মহলের মতে এর আড়ালে চলছে বেস ক্যাম্প তৈরির প্রস্তুতি। সেন্ট মার্টিন বা কক্সবাজারে মার্কিন সামরিক উপস্থিতি পাকাপোক্ত করার পরিকল্পনা। রাখাইনে মানবিক করিডোরের বিষয়টি এই প্রেক্ষাপটেই বুঝতে হবে আমাদের। মানবিক সহায়তার ভাষায় মোড়ানো এই প্রস্তাব আসলে কক্সবাজার বা সেন্ট মার্টিনে সামরিক উপস্থিতির দরজা খোলার কৌশল। অবৈধ ইউনূস সরকার এবং তার পররাষ্ট্র উপদেষ্টা রজার খলিল ওরফে খলিলুর রহমান সেই গোপন পরিকল্পনা সেনাবাহিনীর বিরোধিতার কারণে ভেস্তে গেছিল ঠিকই, কিন্তু পরিকল্পনা থেমেনি।
এখন সামরিক মহড়ার আড়ালে সেই একই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। বাংলাদেশ তাহলে কি? এটি কি একটি স্বাধীন রাষ্ট্র নাকি মার্কিন সাম্রাজ্যবাদের হাইব্রিড উপনিবেশ? উপনিবেশ মানেই প্রত্যক্ষ ভূখণ্ড দখল নয়। আধুনিক উপনিবেশ কাজ করে অর্থনৈতিক ঋণ, বৈদেশিক বিনিয়োগ, সামরিক নির্ভরতা, সাংস্কৃতিক আধিপত্য, তথ্যযুদ্ধ, এনজিও নেটওয়ার্ক এবং দালাল শ্রেণীর রাজনীতির মাধ্যমে। আমরা হঠাৎ একজন বড় দালাল দেখলাম জোনায়েদ সাকিকে এই অনুষ্ঠানে হাজির হয়ে দাঁড়িয়ে আছেন। এতদিন তিনি মার্কিন সাম্রাজ্যবাদ, তেল গ্যাস, ইজারা কত কিছু নিয়ে কথা বলেছেন। এখানে এখনো পর্যন্ত বিদেশি সৈন্য এসে পতাকা নামায়নি, কিন্তু স্থানীয় মুখ দিয়ে বিদেশি নির্দেশ বাস্তবায়িত হচ্ছে। স্থানীয় সরকার থাকে, বিদেশি নীতি থাকে, স্থানীয় সেনাবাহিনী থাকে, বিদেশি প্রশিক্ষণ থাকে, স্থানীয় মিডিয়া থাকে, বিদেশি ন্যারেটিভ থাকে। আর তারপর আমরা হয়তো একদিন দেখতে পাই যে জাতীয় সংসদও আর নিজের থাকে না। অবৈধ ইউনূস সরকার এবং তারেক রহমানের সরকার, এই ইউনূস সরকারের বর্ধিত রাজনৈতিক সংস্করণ, এই দুই শক্তির মধ্যে ভিন্নতা যতই আপনি দেখানোর চেষ্টা করেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব বিক্রির জায়গায় তাদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। 2024 তথাকথিত জুলাই বিপ্লব ছিল সেই রেজিম চেঞ্জ প্রকল্পের বাস্তবায়ন, যেখানে শেখ হাসিনাকে সরিয়ে জনগণের হাতে ক্ষমতা যায়নি, ক্ষমতা গেছে বিদেশি সমর্থিত এক অনির্বাচিত কাঠামোর হাতে। জুলাই সন্ত্রাসীরা রাষ্ট্রের প্রতীকগুলো ভেঙে দিয়েছে, আর এখন সেই ভাঙা প্রতীকে বিদেশি প্রভুর উৎসব বসেছে। আজ যারা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে দাস সুলভ ভঙ্গিতে হাত মিলিয়ে হাসি মুখে পোজ দিয়েছেন, তারা ভবিষ্যতের ইতিহাসে কি নামে পরিচিত হবেন বলে আপনার বিশ্বাস? স্বাধীন রাষ্ট্রের রাজনীতিবিদ নাকি কলোনিয়াল দরবারের স্থানীয় দোভাষী বা ইন্টারপ্রেটার? জনগণ নয়, সংবিধান নয়, মুক্তিযুদ্ধ নয়, নির্বাচন নয়, মার্কিন অনুমোদনেই যে তাদের ক্ষমতার আসল উৎস, তারা সেটি প্রমাণ করে দিয়েছেন এই 250তম স্বাধীনতা দিবস উদযাপন করে। বাংলাদেশ এখন আমেরিকার নয়া কলোনি। সামরিক ঘাঁটি দিয়ে মাপবেন না, কিন্তু দেখবেন এখনো সামরিক ঘাঁটি হয়নি, হইতে কতক্ষণ। কিন্তু অর্থনীতি, রাজনীতি, সামরিক সহযোগিতা, মিডিয়া, এনজিও, জনমত, নীতি নির্ধারণ, রাষ্ট্রীয় প্রতীক সব মিলিয়ে দেখলে বুঝতে পারবেন যে আমরা এখন নয়া কলোনিতে পরিণত হয়েছি। বাংলাদেশকে হাইব্রিড উপনিবেশে পরিণত করার প্রকল্প প্রায় শেষ হয়ে গেছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন সেই প্রকল্পের প্রকাশ্য প্রদর্শনী, শক্তি প্রদর্শন, মালিকানা প্রদর্শন। এটি ছিল বাংলাদেশের রাজনৈতিক শ্রেণীকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দেখানোর আয়োজন। দেখো কারা এখন এই দেশের উপর ছায়া ফেলে আছে। একটি জাতি যদি নিজের সংসদ রক্ষা করতে না পারে, নিজের ইতিহাস স্মরণ করতে না পারে, নিজের মুক্তিযুদ্ধের শত্রুকে চিনতে না পারে, নিজের রাষ্ট্রীয় প্রতীককে সম্মান করতে না পারে, তবে তাকে আর বন্দুক দিয়ে দখল করতে হয় না। আসলে সে নিজেই নিজের দরজা খুলে দেয়। বাংলাদেশ আজ সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে। এক পাশে মুক্তিযুদ্ধের আত্মমর্যাদা, অন্য পাশে মার্কিন করদ রাজ্যের চকচকে আমন্ত্রণ পত্র। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, কারণ দাসত্ব সবসময় শৃঙ্খল পড়ে আসে না। অনেক সময় তা আসে উৎসবের আলোয়, করতালির শব্দে এবং কূটনৈতিক হাসির আড়ালে, আম খেতে খেতে, মালাই চা খেতে খেতে। কেমন লাগছে এই আমেরিকান উপনিবেশে বসবাস করতে? ভালো লাগছে নিশ্চয়ই। ভালো থাকবেন সবাই।